আমার এক কাকিমণির নাম বিনিতা। বিনিতা, এই তুষার মিউট কর। Please mute your microphone. রাকিব, কিছু বলতে চাচ্ছ? হ্যান্ড রেজ করেছো? নো স্যার, একটু ভুল করে চলে গেছে। আচ্ছা আচ্ছা, একটু সময় লাগছে আমার, ওয়েট। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। জি স্যার। আমরা গতদিন কি কি আলোচনা করেছিলাম, একজন একটু আমাকে সামারাইজ করতে পারবে? ম্যাম, স্যার হাই ল্যাম্প পর্যন্ত হয়েছিল। হাই ল্যাম্প, হ্যাঁ, একটু সামারাইজ করো। স্ট্রাকচার অফ এ ডাইকটিলিডাস। ও স্যার, প্রথমে আমরা পড়ছিলাম স্ট্রাকচারস অফ এ মনোকটিলিডাস সিট, তারপরে ওইখানে সিট কোড পড়ছিলাম, অ্যান্ডোস্পার্ম, এপিথেলিয়াম, এগুলো পড়ছিলাম। তারপরে অ্যালিউরন লেয়ার, তারপরে ইমব্রায়ো, এসব পড়ছিলাম। তারপরে আমরা ইমব্রায়োর মধ্যে ছিল আর তারপরে আরেকটা ছিল ইমব্রায়ো এক্সিস। ইমব্রায়ো এক্সিসের মধ্যে ছিল প্রিমিউল, রেডিকা আর কোলিওপটাইল, এই কটা ছিল। তারপরে ছিল কোলিওরাইজা, কোলিওরাইজাস এবং রেডিক্যাল। স্ট্রাকচার অফ এ ডাইকটিলিডাস সিট। জি স্যার। তারপরে পড়ছিলাম স্ট্রাকচার অফ এ ডাইকটিলিডাস সিট, গ্রাম সিট। ওখানে পড়ছিলাম সিট কোড, রাফি আর হাইলাম, এই পর্যন্ত ছিল। Okay, okay, thank you. So we are discussing about the structures of monocotyledonous and dicotyledonous seeds, and from the monocot seeds we have discussed the structure of a rice seed, right? And we said earlier that rice is rather a fruit, not a seed. I'm having some trouble. Okay. So these are the yes, the structure of the monocot seeds. For example, rice seeds include seed coat, endosperm, epithelium, alluron layer, and embryo. And seed coat, we know the fruit wall and seed coat is fused together, and which is called pericarp. Rice এর ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে pericarp. আর নিচে থাকে কি? endosperm. Endosperm হচ্ছে যে the storage organ of the seed from which the food comes upon germination to the embryo. অর্থাৎ এমব্রিও জার্মিনেশনের সময় যেখান থেকে খাবার সংগ্রহ করে সেটাই হচ্ছে বা সাপ্লাই পায়, সেটাই হচ্ছে অ্যান্ডোস্পার্ম। এবং অ্যান্ডোস্পার্মটা কি দ্বারা আবৃত থাকে? এপিথেলিয়াম লেয়ার দ্বারা, সরি অ্যালিউরন লেয়ার দ্বারা আবৃত থাকে। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এইটা হচ্ছে অ্যালিউরন লেয়ার। অ্যান্ডোস্পার্মটা চতুর্দিকে অ্যালিউরন লেয়ার দ্বারা আবৃত থাকে। এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে দিস সেলস আর প্রোটিন cells which secretes hydrolytic enzymes required for the digestion of the food material. That means
অর্থাৎ অ্যান্ডোস্পার্মে যে খাবারটা সঞ্চিত আছে সেটা শোষণ করতে হলে এমব্রিওকে সেটার অ্যাভেলেবল ফর্মে নিয়ে আসার জন্য যে এনজাইমটা দরকার সেটা সিক্রেট করে এই অ্যালিউরন লেয়ার। এবং উই ক্যান সি ইন বিটুইন দ্য এমব্রিও and the endosperm there is a layer which is called epithelium. Epithelium, its function is to যে এটা কি করে, এটা এই এন্ডোস্পার্ম থেকে খাবারটা শোষণ করে এমব্রিওকে, it absorbs and supply the food material to the embryo. এই ছিল আমাদের স্ট্রাকচার গুলো। এবং তারপর মেজর যে স্ট্রাকচারটা which is required for the reproduction which is called embryo. Embryo is the baby plant এবং embryo কয়েকটা স্ট্রাকচার আছে এমব্রিওর ভিতরে। ইনসাইড দ্য এমব্রিও উই ক্যান সি টু মেজর বডিজ। ফার্স্ট ওয়ান স্কুটেলাম and second one embryo axis. Embryo axis, again embryo axis can be divided into 4 parts which are plumule which after germination turns into the shoot of the plant. Shoot means the above ground portion of the plant. প্ল্যান্টের মাটির উপরের যে অংশটা সম্পূর্ণটাকে বলছি আমরা শুট এবং মাটির আন্ডারগ্রাউন্ড পোরশনটাকে বলছি রুট। তাহলে শুটটা ডেভেলপ হয় হচ্ছে প্লিমিউল থেকে এবং রুট ডেভেলপ হয় রেডিকেল থেকে। এবং এই প্লিমিউলটা যখন এমব্রিও অ্যাক্সিসে থাকে তখন প্লিমিউলটার জাস্ট কাভারিং হিসেবে একটা লেয়ার দেখা যায়, এটাকে বলা হচ্ছে কোলিওপটাইল। এবং রেডিকেলের বাহির দিকে যে স্তরটা লেয়ারটা আমরা দেখি সেটাকে বলা হচ্ছে কোলিওরাইজা। সো দিস আর দ্য ওভারঅল স্ট্রাকচার অফ এ মনোকট সিড। ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? গত ক্লাসে কেউ একজন কিছু বলেছিলে, আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছিলে বা এই ধরনের কিছু। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অর কনফিউশন রিগার্ডিং দ্য স্ট্রাকচার অফ এ মনোকট সিড? ইউ ক্যান আস্ক মি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আছে? হ্যাঁ না কিছু বলো, আমি শুনতে পাচ্ছি না। স্যার না স্যার, এখানে কোটাইলিডোনাসের ব্যাপারটা একটু বললে ভালো হতো। কোটাইলিডন কোথায়? মনোকট সিডে কোটাইলিডন। আচ্ছা, আমরা জানি কি যে মনোকট সিডে একটা কটিলিডন থাকে আর ডাইকট সিডে 2টা কটিলিডন থাকে, তাই না? রেসপন্ড করো যে কোশ্চেন করলে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন স্বভাবতই প্রশ্ন চলে আসতে পারে যে মনোকট সিডে যে একটা কটিলিডন থাকে তাহলে কটিলিডনটা কোথায়? আমরা কি যে স্ট্রাকচার গুলো পড়লাম এর মধ্যে কটিলিডন কিন্তু আমরা পড়িনি, তাই না? মনোকট সিডের। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় তাহলে মনোকট, তুমি যে মনোকট বলছো তাহলে মনোকটের কটিলিডনটা কোথায়? সেক্ষেত্রে তোমার আনসার হবে এই যে স্কুটেলামটা, এমব্রিওর মধ্যে যে স্কুটেলামটা, মনোকটের ক্ষেত্রে কটিলিডনটা মডিফাই হয়ে স্কুটেলাম হয়ে যায়। অর্থাৎ ইন কেস অফ মনোকট সিডস দ্য cotyledon is modified into a structure called scutellum. That means in case of monocot the scutellum is the cotyledon. Are you clear? Yes sir. Any more question? Okay, you have no question, then we can go to the next, the structure of a dicot seed. For example, we'll see the structure of a gram or chickpea. So as usual, the gram seed contains the following parts. First of all, the seed coat, which can be easily identified and separated. If you have a gram seed in your hand, you can easily remove the seed coat. So after seed coat, raphe. Raphe is what? Raphe is the axis along which the ovule stalk joins the joins the ovule. অর্থাৎ
তোমরা যে একটা একটা যদি ছোলা হাতে নাও তাহলে ক্লিয়ার একটা ডিভাইডেশন দেখতে পাবে মাঝ বরাবর অ্যাক্সিস দিয়ে, এটাকে বলা হচ্ছে র্যাফি। এই যে দ্য রেজ অর সিম, যেখান থেকে আসলে বিভাজিত হয়েছে যে লাইনটা, ডিভাইডিং লাইনটা, এটাই হচ্ছে র্যাফি ইন কেস অফ ডাইকট সিট। The third one, hilum. If you see the structure of a gram seed, if you have in your hand, you will see there is a depressed mark in every seeds. At the one end of a seed, this is called hilum. And hilum, what was the function of hilum? In this with which the placenta of the leguminous pods was attached. অর্থাৎ প্লাসেন্টাটা অ্যাটাচ থাকে হচ্ছে এই হাইলাম দিয়ে, হাইলামের মাধ্যমে। দেন মাইক্রোপাইল। মাইক্রোপাইল in general জাস্ট হাইলামের ইমিডিয়েট এক কোণায় দেখতে পাওয়া যায় একটা there is a hole which is called micropyle, একটা ছিদ্র। এই ছিদ্রটা দিয়ে কি হয়, ডিউরিং ফার্টিলাইজেশন, আফটার পলিনেশন, তোমরা জানো যে পলিনেশনের ফলে কি হয়, ওই পোলেন, যে পোলেন গ্রেইনটা সেটা কি করে, যে ওটা জার্মিনেট করে এবং এসে ওভিউলকে ফার্টিলাইজ করে, তার জন্য ওভারির মধ্যে সেটাকে প্রবেশ করতে হয়, ওভারির মধ্যে প্রবেশ করে এই যে ছিদ্রটা দিয়ে, সেটাকেই বলা হচ্ছে মাইক্রোপাইল। This is micropyle and this is hilum. Now, if you understand, you can easily identify different parts. স্যার সামনের পিকটা আরেকবার দেখালে ভালো হতো। বলো। স্যার মাইক্রোপাইল আর হাইলাম তো ইন্ডিকেট করা কষ্টকরই, তো বোঝা যাচ্ছে না তো। এখানে বোঝা যাবে না, কিন্তু তুমি যদি একটা this is the real picture of sola or gram or chickpea. Now the question is, আমি আমার মাউস কার্সরটা নিয়ে যাব, you have to say what is the part, what is this part. So এই যে বাহিরের যে আপার ব্রাউন কালারের লেয়ারটা, this is called কি, এই লেয়ারটাকে কি বলবো আমরা, ব্রাউন কালারের seed coat, right? And this is Raffi, yes. This is at the hilum, yes, hilum. And this is at the top of the hilum, at the one edge of the hilum. This is micropyle. Yes, micropyle. Okay. And in this picture also you can see this is hilum and this is micropyle. And the next part is embryo. So as usual, the embryo contains two major parts, which is, in case of monocot it was scutellum and embryonic axis, but in case of dicot it is cotyledon and embryonic axis. ক্লিয়ার? যে কোশ্চেনটা একটু আগে আমি ক্লিয়ার করলাম, যে ডাইকটের ক্ষেত্রে দুইটা কটিলিডন আমরা দেখতে পাবো, মনোকটের ক্ষেত্রে কটিলিডনটা মডিফাই হয়ে স্কুটেলাম হয়ে যায়। দ্যাটস ওয়াই inside embryo we can divide it into two different parts. First one is scutellum and second one was embryo axis. And in case of dicoteর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কটিলিডনটাকে স্পষ্ট আমরা বুঝতে পারি। If you cut open the gram seed, the structure will seem like that. এরকম দেখাবে। তোমরা যদি একটা ছোলার বীজকে ভিজিয়ে রাখার পরে হাতে নিয়ে সেটা সিড কোটটা যদি তোমরা সুন্দর করে তুলে ফেলো, তারপরে দেখবা সুন্দর করে এই দুইটা কটিলিডনকে মেলানো যাবে। অর্থাৎ এই যে ছোলার ক্ষেত্রে যে পার্টটা আমরা আসলে অ্যাকচুয়ালি খাই সেটাই হচ্ছে কটিলিডন। ইন কেস অফ মনোকট আমরা যে পার্টটাকে কনজিউম করছিলাম সেটা কিন্তু ছিল অ্যান্ডোস্পার্ম। অ্যান্ডোস্পার্মের ক্ষেত্রে, মনোকটের ক্ষেত্রে কি হচ্ছিল, দেখা যাচ্ছিল যে অ্যান্ডোস্পার্মের মধ্যেই প্ল্যান্ট তার এমব্রিওর জন্য
ফুড ম্যাটেরিয়ালটা স্টোর করছিল। বাট ইন কেস অফ ডাইকট সিডস, প্ল্যান্ট এমব্রিওর জন্য যে ফুড ম্যাটেরিয়ালটা সেটা কি হয়ে যায়, কটিলিডনে কি করে, স্টোর করে। এটা স্টোর করে খাদ্য। হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই। দেখো, the seed leaves of the embryo in most dicot seeds, they are thickened and are storage sites of the reserved food. তাহলে এখান থেকে কিন্তু একটা ডিস্টিংক্ট পার্থক্য আমরা পেলাম মনোকট সিড এবং ডাইকট সিডের ক্ষেত্রে। তাহলে যা বলছিলাম, এমব্রিওকে দুই ভাগে ভাগ করা যায় ডাইকট সিডের মানে পার্টস গুলোকে ব্রডলি। ফার্স্ট ওয়ান কটিলিডন, এটা স্পষ্ট আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং the second part is embryonic axis. In case of monocots, the parts of embryonic axis was plumule, hypocotyle, plumule, radical, coleoptile, and coleorhiza. But in case of dicot seed, the parts of the embryonic axis are plumule, epicotyle, radical, and hypocotyle. মনোকটের ক্ষেত্রে চারটা পার্ট ছিল, যেটা প্লিমিউল, এখানেও প্লিমিউল আছে, রেডিকেল ছিল, এখানেও রেডিকেল আছে। যে দুটো পার্ট পরিবর্তন হয়ে গেছে সেটা হচ্ছে প্লিমিউলের পরে ছিল কি কি ছিল বলো? কোলিওপটাইল। কোলিওপটাইল ছিল, রাইট। আর রেডিকেলের পরিবর্তে হাইপোটাইলের পরিবর্তে কি ছিল? কোলিওরহাইজা। কোলিওরাইজা। গুড। দেখো প্লিমিউল ওই পরবর্তী একই আইডিয়া, যে প্লিমিউল ডেভেলপস ইনটু দ্য শুট আফটার জার্মিনেশন, অর্থাৎ প্লিমিউলটা শুটে পরিণত হয় আর রেডিকেলটা রুটে পরিণত হয়। আর এপিকোটাইলটা ইন কেস অফ ডাইকট, এপিকোটাইল হচ্ছে ইট ইজ দ্য পার্ট অফ দ্য এমব্রিও অ্যাক্সিস অ্যাবভ দ্য কটিলিডন। অর্থাৎ এই দেখো, এইটা হচ্ছে প্লিমিউল, অর্থাৎ যেটা শুটে পরিণত হবে, আর এইটা হচ্ছে মানে অর্থাৎ এটা যদি এমব্রিওনিক অ্যাক্সিস ধরো, ডাইকটের ক্ষেত্রে অ্যাক্সিসটা আরো বোঝাটা ইজি। এইটা যদি এই এন্ডটা যদি প্লিমিউল হয়, এই এন্ডটা হচ্ছে রেডিকেল, আর প্লিমিউলের ইমিডিয়েট নিচে সেটা হচ্ছে এপিকোটাইল, আর রেডিকেলের ইমিডিয়েট উপরে সেটাকে বলা হচ্ছে হাইপোকোটাইল। বোঝা গেল? স্যার এই বীজ অঙ্কুরিত হইলে তো এটা বলো কি বলছিলে, আরেকবার বলো। আমি বলতেছি স্যার, বীজ অঙ্কুরিত হওয়ার পর তো এটা ভালো বোঝা যায়, কিন্তু এখানে তো ওইভাবে এপিকোটাইল আর হাইপোকোটাইল বোঝা যায়। এখানে সেটা হচ্ছে যে তুমি যদি একটা ছোলা, তুমি যদি এই জন্যই আসলে প্র্যাকটিক্যাল ক্লাসের এই জায়গাতেই দরকার ছিল, যে যদি তুমি এটাকে মেলে ধরো তাহলে দেখবা, এই যে এখানে যদি বলি আমি, এইটা হচ্ছে প্লিমিউল আর এটা হচ্ছে রেডিকেল। এই রেডিকেলের ইমিডিয়েট উপরে এই জায়গাটাকে বলা হচ্ছে হাইপোকোটাইল। বোঝা যাচ্ছে? এবং প্লিমিউলের ইমিডিয়েট নিচে এই জায়গাটাকে বলা হচ্ছে এপিকোটাইল। এটার ফাংশন আছে, কি ফাংশন আছে সেটাতে আমরা আসবো। এতটুকু ক্লিয়ার তো? স্ট্রাকচারটা সম্পর্কে ক্লিয়ার তো? জি স্যার। স্যার এবার একটু দুই একজন মাইন্ড করে আমাকে আনসার করো। সেটা হচ্ছে যে মনোকটের ক্ষেত্রে প্ল্যান্ট কোথায় তার স্টোরড ফুড ম্যাটেরিয়াল কোথায় স্টোর করে? এন্ডোস্পার্ম। জি স্যার। এন্ডোস্পার্ম। কটের ক্ষেত্রে কোথায়? কোটাইলিডন। এন্ডোস্পার্ম। কটিলিডনে। কোটাইলিডন। গুড। এবার আমাকে বলো, এমব্রিওর যে পার্টটা পরবর্তীতে পাতা, ফুল, ফলে পরিণত হয়, সেই পার্টটাকে আমরা কি বলি? প্লিমিউল। প্লিমিউল। গুড। আর যেটা এমব্রিওর যে পার্টটা থেকে রুট হয় বা শিকড় হয়, রেডিকেল। রেডিকেল। আচ্ছা, এখন যদি মনোকট সিডের
স্ট্রাকচারটা চিন্তা করি, তাহলে মনোকট সিডে প্লিমিউলের উপরে যে শীটটা থাকে বা মেমব্রেনটা থাকে যেটা দিয়ে ঢাকা থাকে ক্যাপ, সেটাকে আমরা কি বলি? স্কুটেলা Coleoptile. কলিওপটাইল। গুড। আর Coleoptile. রেডিকেলের উপরে যে মেমব্রেনটা থাকে সেটাকে আমরা কি বলছি? Coleorhiza. Coleorhiza. কোলিওরাইজা। গুড। আর সেই জিনিসটাই কিন্তু ওখানে ছিল মনোকটের ক্ষেত্রে প্লিমিউলের উপরে উপরে, কিন্তু এক্ষেত্রে প্লিমিউলের ওই অ্যাক্সিস বরাবর নিচে, সেই জায়গাটাকে আমরা বলছি কি? এপিকোটাইল। আর রেডিকেলের ক্ষেত্রেও সেম, ওখানে ছিল কোলিওরাইজাটা রেডিকেলের উপরে শীট হিসেবে, মেমব্রেন হিসেবে, কিন্তু এক্ষেত্রে রেডিকেলের এটা ভিতরে থাকবে, অর্থাৎ এমব্রিয়নিক অ্যাক্সিসের ভিতরে একদম প্রান্তে থাকবে রেডিকেল, এবং সেটাকে বলছি আমরা হাইপোকোটাইল। এখন এই যে জার্মিনেশনের ভিত্তিতে তোমরা পড়েছো কিনা সিডের ক্লাসিফিকেশন পড়ে এসেছো না? যদি প্রথম ক্লাসটা যে ক্লাসিফিকেশন অফ সিড বা ইন্ট্রোডাকশন অফ সিড যে প্রথম স্টাডিটা তোমাদের ছিল, ওখানে দেখবা সিডের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা আছে অন দ্য বেসিস অফ জার্মিনেশন। সিডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইপিজিয়াল জার্মিনেশন আর একটা হচ্ছে হাইপোজিয়াল জার্মিনেশন। Hypogenesis. জি স্যার, মনে মিথগত পড়ছে? আর মনে পড়ছে কি? Yes, sir. জি স্যার। Yes. এখন ওই জার্মিনেশনটা আসলে কিন্তু আসছে এই স্ট্রাকচার থেকে, যেখানে যে সিটগুলোর ক্ষেত্রে হাইপোকোটাইল প্রথমে ইলংগেশন হয় সেটাকে বলছি আমরা এপিজিয়াল জার্মিনেশন, আর যে ক্ষেত্রে ইপিকোটাইলটা ফার্স্ট ইলংগেশন হয় সেটা হচ্ছে হাইপোজিয়াল জার্মিনেশন। এখন এই যে আমি ইলংগেশন বললাম সেটা হচ্ছে কি, যখন ডিউরিং জার্মিনেশন, দেখো জার্মিনেশনের সময় প্ল্যান্টের মুভমেন্ট কিন্তু কি বলবো যে গতি কিরকম, সেটা প্ল্যান্টের গ্রোথটাকে যদি তুমি চিন্তা করো, প্ল্যান্ট কিন্তু উপরের দিকেও বাড়ে নিচের দিকেও বাড়ে, অ্যাবাভ সে কি সূর্যের দিকে যায়, অর্থাৎ আস্তে আস্তে তার হাইট বাড়ে, প্লিমিউলের একটা গ্রোথ থাকে। আর মাটির নিচে যদি তুমি চিন্তা করো তাহলে তার রুটের একটা গ্রোথ থাকে যেটা নিচের দিকে যায়, তাই না? অর্থাৎ প্ল্যান্টের গ্রোথটা কিন্তু দুই দিকে হয়, উপরের দিকেও হয় এক টাইম, নিচেও হয়। কিন্তু জার্মিনেশনের সময় কথা হচ্ছে কোনটা আগে হবে, অর্থাৎ প্লিমিউল আগে বাড়বে নাকি রেডিকেল আগে বাড়বে, কোশ্চেনটা হচ্ছে এখানে। তো দেখা যায় যে কিছু কিছু বীজের ক্ষেত্রে প্লিমিউলটা আগে বাড়ে, সেটা হচ্ছে যেটা বললাম যে ইলংগেশন, এই জন্য আমি ওয়ার্ডটা ইউজ করলাম ইলংগেশন, অর্থাৎ যখন সেটা জার্মিনেট করছে তখন কোন অংশটা আগে বাড়ছে, সেটা প্লিমিউল বাড়ছে নাকি রেডিকেল বাড়ছে, তার উপর ভিত্তি করে আসলে এই ক্লাসিফিকেশনটা। এখন এই ক্ষেত্রে দেখা যায় যে যদি দেখো এইটা হচ্ছে, আমাকে দেখে বলো, এই যে এই পিকচারটাতে আমি যদি বলি এই জায়গাটার নাম হচ্ছে হাইপোকোটাইল এবং এই জায়গাটার নাম হচ্ছে ইপিকোটাইল। এখন এটা হচ্ছে রেডিকেল, মানে হচ্ছে শিকড়। যদি হাইপোকোটাইল এই জায়গাটা যদি আগে বাড়ে বা বৃদ্ধি ইলংগেশন বেশি হয় তাহলে কি হবে, অর্থাৎ কিছু কিছু বীজ বপন করো তাহলে দেখবা কিছু কিছু বীজ জার্মিনেশনের সময় সেটা বীজপত্র সহ মাটি ভেদ করে উপরে উঠে আসে, হয় না এরকম? Yes, sir. জি স্যার। কেন হয়? কারণ হচ্ছে সেক্ষেত্রে এই যে হাইপোকোটাইলটা বৃদ্ধি পায়, হাইপোকোটাইলটা বৃদ্ধি পাইলে কি হবে, যে রেডিকেলটা এটা শিকড়, হাইপোকোটাইল বৃদ্ধি পেলে এই অংশ এটা আস্তে আস্তে এই বীজপত্র সহ উপরের দিকে উঠে আসবে, সেই জার্মিনেশন গুলোকে আমরা বলবো ইপিজিয়াল জার্মিনেশন। অর্থাৎ এটা হচ্ছে জাস্ট অপোজিট, যদি হাইপোকোটাইল ইলংগেটস ফার্স্ট হয় তাহলে সেটা ইপিজিয়াল জার্মিনেশন, আর কিছু কিছু জার্মিনেশনের ক্ষেত্রে দেখবা বীজটা বা বীজপত্র সহ বা ওই তার পুরা সিডটা মাটির নিচেই থেকে যায় কিন্তু প্ল্যান্টটা উঠে আসে আগে, অর্থাৎ এই যে ইপিকোটাইলটা এই প্লিমিউলটা ইলংগেটস ফার্স্ট। অর্থাৎ প্লিমিউল ইলংগেশন কিভাবে হবে, যখন ইপিকোটাইলটা বাড়বে তখনই তো প্লিমিউলটা উপরের দিকে চলে যেতে পারবে, তো সেক্ষেত্রে আমরা সেই জার্মিনেশনটাকে বলবো হাইপোজিয়াল জার্মিনেশন। বোঝা গেল? স্যার একটা ব্যাপার যে স্যার ইলংগেশন মানে স্যার বৃদ্ধি পাওয়া এপিকোটাল হাইপোকোটাইলের। হ্যাঁ। আচ্ছা স্যার। অর্থাৎ তুমি যদি একটা জার্মিনেশন
জার্মিনেটিং সিডস দেখতা, তোমাদের সম্ভবত সিড সায়েন্সে তোমাদের একটা স্টাডি আছে জার্মিনেশন টেস্ট অফ সিডস, আছে না? সিলেবাস দেখেছো? জি স্যার, স্যার, আছে। প্র্যাকটিক্যাল আছে স্যার। হ্যাঁ, ওই জার্মিনেশন টেস্টটাতে আসলে তোমাদেরকে হাতে কলমে ল্যাবরেটরিতে আমরা সিড দিয়ে জার্মিনেশনে বসিয়ে দিই এবং সেটা তোমরা অবজার্ভ করো কিছুদিন পর পর এসে। ওই জিনিসটা অবজার্ভ করলেই আসলে বোঝা সম্ভব যে আমি যে থিওরিটিক্যাল আলোচনাগুলো করলাম এটার মানে স্বচক্ষে দেখতে চাইলে এই এক্সপেরিমেন্টটা তোমাদের করতে হবে। জানি না এখানে ছবি, আমি একটু দেখানোর চেষ্টা করি, সরি ছবি নাই। কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, এইটা তো আমরা ডাইকোটাইলিডোরাস এই ক্ষেত্রে দেখলাম, মনোকোটাইলিডোরাসের ক্ষেত্রে কি হবে? মনোকটের ক্ষেত্রে ওই যে তোমার রেডিকেলটা বৃদ্ধি পাবে দ্রুত। ওখানে তাহলে আমরা রেডিকেল দিয়ে লিখবো, রেডিকেল আর হ্যাঁ রেডিকেল দিয়ে দেখতে হবে, সেক্ষেত্রে রেডিকেল দিয়ে দেখতে হবে, ওর তো হাইপোকোটাইল নাই। ওকে স্যার। আচ্ছা দেখো এবার যে এই ছিল আমাদের আলোচনা। এবার আসো যে ফাংশন অফ কটিলিডন ডাইকটের ক্ষেত্রে আমরা ডাইকট সিড নিয়ে পড়ছিলাম। কটিলিডনের আসলে নানাবিধ ফাংশন আছে, কি সেগুলো? সেটা প্লিমিউলকে প্রোটেক্ট করে, তারপরে এটা হচ্ছে এক্সঅ্যালবিউমিনাস সিডের ক্ষেত্রে স্টোর হাউস অফ ফুড, তারপরে এখানে বলা আছে অ্যালবিউমিনাস সিডের ক্ষেত্রে সেটা absorb seeds, they absorb the seed from the endosperm হয়, যেটা মনোকটের কথাটা আমি বলছি অলরেডি, কারণ মনোকটের ক্ষেত্রে তাদের কটিলিডন থাকে না, সেক্ষেত্রে স্কুটেলাম। তারপরে হচ্ছে when germination is epithelial they become green and form the first leaves, thus help in photosynthesis। অর্থাৎ কিছু কিছু বীজের ক্ষেত্রে যখন এপিজিয়াল জার্মিনেশন হয় তখন এই কটিলিডন গুলো গ্রিন হয়ে যায়, গ্রিন হয়ে তারা ফটোসিনথেসিস করে ওই প্লিমিউলটাকে বেড়ে উঠতে সাহায্য করে। এবং কিছু কিছু মনোকট সিডের ক্ষেত্রে যে কটিলিডন হেল্প দ্য প্লিমিউল এন্ড রেডিকেল টু কাম আউট অফ দ্য সিড কোটের বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। এবার আসতে পারে আরেকটা কোশ্চেন যে মনোকট এবং ডাইকট সিডের মধ্যে পার্থক্য করো, ডিফারেন্সিয়েট বিটুইন মনোকট এন্ড ডাইকট সিডস। তো তোমরা যদি স্ট্রাকচার গুলো ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে আশা করি এই পার্থক্যগুলো খুব সুন্দরভাবে লিখতে পারবে। এগুলো আমার বুঝিয়ে দেওয়ার কিছু নাই। এমব্রিও মনোকটের ক্ষেত্রে এমব্রিও ছোট থাকে, ডাইকটের ক্ষেত্রে এমব্রিও কম্পারেটিভলি বড় থাকে। মনোকটের ক্ষেত্রে কি হয় যে সিড কোট ফিউজড হয়ে পেরিকার্প হয়ে যায়, আর সিড কোট এটা ফ্রি পেরিকার্প থেকে আলাদা থাকে। স্যার এখানে বলা হচ্ছে, স্যার এখানে বলা হচ্ছে যে এমব্রয়ডারি হচ্ছে মিনিট, স্যার মিনিট মানে কি ছোট নাকি? মাইনিউট হ্যাঁ। ও মাইনুট, হ্যাঁ স্যার হ্যাঁ অর্থটা কি স্যার এটা ছোট? হ্যাঁ মাইনিউট অর্থ ক্ষুদ্র। ক্ষুদ্র, ওকে। তারপরে প্লিমিউল এন্ড রেডিকেল মে বি কভার্ড বাই, তোমরা স্ট্রাকচার থেকে জানো যে প্লিমিউল এবং রেডিকেল পোলিপটাইল এবং কোলিওরাইজা দ্বারা আবৃত থাকে কিসের ক্ষেত্রে? ইন কেস অফ মনোকট। আর ডাইকটের ক্ষেত্রে কাভার্ড বাই এনি শীট। তারপরে রেডিকেল প্রডিউসেস দ্য প্রাইমারি রুট which is usually replaced by adventitious root। মনোকটের ক্ষেত্রে আমরা কি দেখি? মনোকটের কি থাকে? মেইন রুট থাকে না, তাদের অ্যাডভেন্টিশাস রুট সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? মেইন রুট, অ্যাডভেন্টিশাস রুট এগুলো সম্পর্কে? স্যার অ্যাডভেন্টিশাস মানে কি গুচ্ছমূল? গুচ্ছমূলের এক্সাক্ট টার্মটা হচ্ছে ফাইব্রাস রুট, বাট ইন এ সেন্স এটাকে ধরে নিতে পারো অ্যাডভেন্টিশাস রুট। স্যার এই কনসেপ্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার নাই। এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তোমরা ক্রপ বোটা নিতে পারো। তারপরও আমি একটু বললি, এটা তো একদম ফিজিওলজি রিলেটেড, প্ল্যান্ট অ্যানাটমি রিলেটেড স্ট্রাকচার মানে বিষয়, তো এটা বিস্তারিত আলোচনা আসলে ক্রপ বোটানিতে করা হয়। তারপর আমি বলছি সেটা হচ্ছে যে তুমি যদি একটা আম গাছকে দেখো আর তুমি একটা ধান গাছকে দেখো তাহলে কি দেখবা? যে আম গাছের অনেক চারদিকে রুট ছড়ায় ঠিকই, কিন্তু তার একটা প্রধান একটা শিকড় থাকে। আর ধান গাছের ক্ষেত্রে দেখবা তার কোনো প্রধান শিকড় নাই, তার দেখবা প্রচুর অজস্র শিকড় এবং কোনোটাই সবগুলো একই রকম। এটাকে বলা হচ্ছে অ্যাডভেন্টিশাস রুট। অর্থাৎ রেডিকেল থেকে রুট হয়, কিন্তু মনোকট ইমিডিয়েটলি আফটার জার্মিনেশন যখন প্ল্যান্টটা এস্টাবলিশড হয় তখন রেডিকেল যে প্রাইমারি রুটটা
প্রডিউস করে সেই রুটটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গিয়ে সেখানে অজস্র অ্যাডভেন্টিশাস গুচ্ছ গুচ্ছ আকারের অজস্র রুট গ্রো করে, এটাকে আমরা বলছি অ্যাডভেন্টিশাস রুট। আর ডাইকটের ক্ষেত্রে এইটা হয় না, এই যে রেডিকেল থেকে যে রুটটা হয় প্রাইমারি রুট এবং এটা প্রধান শিকড় হিসেবে গ্রো করতে থাকে, এটা নষ্ট হয় না। অর্থাৎ তুমি যদি একটা আম খাওয়ার পরে আমের আটি যদি ছুঁড়ে ফেলে রাখো, সেটা যখন গজায় তারপরে তুলতে গিয়ে দেখো যে ওটা ওই যে রেডিকেলটা যে বের হয় জার্মিনেশনের সময় একটা প্রধান রুট তুমি পাবা, দেখবা যে খুব শক্ত সেটা। এরকম আইডিয়া আছে না? আমের আটির ভেপু কে কে বানাইছো? স্যার আমি আমি বানাইছি স্যার। আচ্ছা, এইরকম দেখছো এই ঘটনা ঘটে তো, তাই জি না? স্যার। স্যার আমি আচ্ছা, তোমরা আমি দেখছি অনেকেই আমাকে ইনবক্সে আইডি দিচ্ছ, ইনবক্সে আইডি দিয়ে লাভ নাই। সেটা হচ্ছে যে এখন ক্লাসে এমন কি আছো যে গত ক্লাসটাতে আমার ছিল না রবিবারে? আছো এরকম কেউ যে জি গত স্যার, হুম আমি আছি স্যার। আচ্ছা আমি আছি। ঠিক আছে, আমি একটা লিংক চ্যাট বক্সে শেয়ার করছি, ওই লিংকে গিয়ে শুধু যারা গত ক্লাসে ছিল না তারাই শুধুমাত্র সেখানে ফিল আপ করো, যারা আসো তারা তো অলরেডি আছোই। ঠিক আছে, আমি লিংকটা শেয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করো, তাহলে আমি আলোচনাটা শেষ করে নেই। যে বিষয়টা বলছিলাম যে এই ছিল আমাদের প্রাইমারি রুট এবং অ্যাডভেন্টিশাস বা মেইন রুট এবং অ্যাডভেন্টিশাস রুট সম্পর্কে ধারণা, প্রিলিমিনারি কনসেপ্ট। আর মোড অফ জার্মিনেশন ইজ ইউজুয়ালি ইন কেস অফ মনোকট হাইপোজিয়াল, অ্যান্ড ডাইকটের ক্ষেত্রে ইউজুয়ালি এটা হাইপোজিয়ালও হতে পারে, এপিজিয়ালও হতে পারে। দিস ওয়াজ all about the structure of monocot and dicot seeds. Now the floor is open for questioning. তোমরা যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারো। আছো এমন কেউ? দেখো, আমি চ্যাট বক্সে একটা লিংক শেয়ার করেছি, এখানে গিয়ে যারা গত ক্লাসে ছিল না তারাই শুধুমাত্র গিয়ে ফিল আপ করো। একজন একটু ঢুকে লিংকটাতে। স্যার পাইনি তো, চ্যাট বক্সে তো স্যার লিংক পাইনি। সরি, এটা মিস্টেক ছিল। হ্যাঁ, দেখো এখন পাওয়া যাচ্ছে। একজন একটু ঢুকে আমাকে কনফার্ম করো যে ঢোকা যাচ্ছে। ঢোকা যাচ্ছে স্যার। ওই আইডিটাতে গিয়ে তোমরা একটু কপি করে রেখে দাও, আমার ক্লাস তো শেষের দিকে, আমি হয়তো বা মিটিং শেষ করে দিতে পারি, তো সেই ক্ষেত্রে কপি করে রেখে দাও তোমরা, যাতে যারা শুধুমাত্র যারা লিংকটা ফিল আপ করোনি গতদিন তারা ফিল আপ করো। এছাড়া তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের কারো কোনো সমস্যা নাই, তাই না? আর হ্যান্ড আউটটা পেয়েছো? জি স্যার, হ্যান্ডআউট। ওকে, স্যার বলো। সবগুলা চিত্রই কি আঁকতে হবে? হ্যাঁ, আঁকতে হবে। স্যার পিডিএফ এর মধ্যে যে চিত্র দিয়েছেন ওগুলো সব আঁকবো নাকি স্যার এখানে স্লাইডে যেগুলো দিয়েছেন ওগুলো আঁকবো স্যার? না, পিডিএফ এ যেগুলো দেওয়া আছে। স্যার চিত্রগুলো কই আঁকবো, মানে বর্ণনা যেখানে লিখবো তার লেফট সাইডে সাদা পেজে মানে যেটার বর্ণনা লিখছি ওইটা চিত্র আঁকবো? হ্যাঁ, বাম পাশে আঁকবা আর ডান পাশে তোমার স্ট্রাকচার। ধরো যে স্ট্রাকচার, যে মনোকটের যখন স্ট্রাকচারের বর্ণনা দিবা তার বাম পাশে ফাঁকা যে সাদা পেজটা, ওখানে তুমি ওই মনোকট সিটের স্ট্রাকচার আঁকাইলা, যেখানে ডাইকট সিটের স্ট্রাকচার বর্ণনা দিবা সে বাম পাশে ডাইকটটা আঁকাইলা। এবং যখন জার্মিনেশনের বিষয়গুলো আসবে, কটিলিডনের বিষয়গুলো আসবে বা পার্থক্যের বিষয়গুলো, তখন তোমরা লিখতে পারো।
এভাবে। স্যার রুডিমেন্টারি রুট এই কথাটা উল্লেখ আছে আর কি ডাইকোটিলিডনের ক্ষেত্রে, রেডিকলের ক্ষেত্রে। স্যার রুডিমেন্টারি রুট এই বিষয়টা কি আসলে? কোথায়? স্যার ডাইকোটের ক্ষেত্রে রেডিকলে উল্লেখ আছে আর কি, মানে আচ্ছা, PDF আমি তাহলে ইয়াতে যাচ্ছি, তাতে সবাই বুঝতে পারে। দাঁড়াও, স্ক্রিন শেয়ার স্যার করে দিচ্ছি। অ্যাডভেন্টেজিয়াস মূল আর হচ্ছে রুডিমেন্টারি মূল এই দুইটা মেনলি যায়। Wait. এখানে স্যার এখানে না স্যার, বর্ণনায় যেখানে বর্ণনা আছে আচ্ছা, কি বলা আছে ওখানে বলো আমাকে। স্যার, ওইখানে বলা আছে যে রেডিকল লিখে বলা আছে যে ইট ইজ দা রুডিমেন্টারি রুট ফ্রম হুইচ, পরে বাকি কথাগুলো লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রেডিকেল, যেটা এটা আসলে বলতে প্রাইমারি রুটটা বোঝানো হচ্ছে। যে রুডিমেন্টারি বলতে হচ্ছে যে বিষয়টা এমন যে অর্থাৎ জার্মিনেশনের পরে যে রুটটা ফার্স্ট ডেভেলপ করে, সেটাই হচ্ছে রুডিমেন্টারি রুট। স্যার ওটা কি স্যার প্রাইমারি রুট বলা যাবে? হ্যাঁ, প্রাইমারি রুট, এটা প্রাইমারি রুট। ওকে স্যার, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি এখানেই রাখতে চাচ্ছি। আর হয়তোবা আমি যেহেতু থিওরি ক্লাস নেই না, ইনভলভ না থিওরি ক্লাসের সাথে, সুতরাং তোমাদের সাথে হয়তোবা দেখা হওয়ার সুযোগ আর হবে না। তো তবে একটা গ্রুপের সাথে হয়তোবা দেখা হবে, যে কোনো একটা প্র্যাকটিক্যাল গ্রুপের সাথে হয়তোবা দেখা হবে। তো ভালো থেকো তোমরা, পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, কারণ করোনার প্রকোপ আরো আসলে বাড়ছে, সুতরাং সাবধানতার কোনো বলো হাবিবুল্লাহ। স্যার থিওরি ক্লাস আপনি নেন না? না, আমি থিওরি ক্লাসে ইনভলভ না। এই আর কি। হ্যাঁ, তবে যে কোনো আমি প্র্যাকটিক্যাল একটা গ্রুপের সাথে ইনভলভ থাকবো, যে কোনো একটা গ্রুপের সাথে হয়তো ইনভলভ থাকবো, তাদের সাথে আমার দেখা হওয়ার সুযোগ আছে। আর তারপরেও তোমাদের যদি সমস্যা হয়, প্রবলেম, এই হচ্ছে বিষয়। সাবধান থাকবা। তোমাদের মধ্যে কেউ টিকা নিয়েছো কি? মনে হয় না, তাই না? না স্যার, নেইনি। আচ্ছা, প্রতিটা হল থেকে কিন্তু লিস্ট পাঠানোর কথা। আমরা প্রতিটা হলের যারা আবাসিক স্টুডেন্ট তাদের লিস্ট পাঠাচ্ছি। তোমরা সেক্ষেত্রে আইডি বোধহয় দিয়েছো সবাই, তাই না? নিজস্ব হলে এখন জানি না কি হবে। এই ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর দেখা হবে ভবিষ্যতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার গুগল নমস্কার স্যার। ফর্মে স্যার ওটা গ্রুপ নাম্বার স্যার, ওটা কিসের মানে ওটা বুঝতেছি না স্যার। আচ্ছা, গ্রুপ নাম্বার ওইটা যেহেতু অনেক ক্ষেত্রে গতদিন আমি শুনছিলাম যে সমস্যা করছে, সেক্ষেত্রে 1 দিয়ে তোমরা ফিল আপ করে দাও। গ্রুপ নাম্বার 1 দিয়ে ফিল আপ করে দাও। স্যার ঠিক আছে।